ওকে, আমি শুরু করি। তো আমরা হচ্ছে ব্যাংকের পারফরমেন্স ইন্ডিকেটরস গুলো দেখছিলাম। তার মধ্যে আমরা লাস্ট ক্লাসে প্রফিটেবিলিটি রেশিও গুলো দেখেছিলাম। আজকে আমরা দেখবো ব্যাংক রিস্ক, কি কি ধরনের রিস্ক ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেগুলোর ক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে মেজার করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ক্ষেত্রে যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিস্কটা হচ্ছে কি ক্রেডিট রিস্ক, দেন হচ্ছে লিকুইডিটি রিস্ক। সো অন্যান্য ইনস্টিটিউশন থেকে যদি আমরা ব্যাংকের রিস্ক গুলোকে আমরা আলাদা করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি অফ রিস্কের মধ্যে এই দুইটা মেইনলি পড়বে। এছাড়াও রিস্ক গুলো আছে মার্কেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, আর্নিংস রিস্ক এবং সলভেন্সি রিস্ক। তো প্রথমে আমরা দেখব ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক বলতে কি বোঝানো হচ্ছে? The probability that some of the bank's asset will decline in value and perhaps become worthless. So credit riskটা হচ্ছে ব্যাংকের মূলত হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের আমাদের যে অ্যাসেট সাইডটা আছে, সে অ্যাসেট সাইডের রিস্ক। সেখানে ব্যাংকের মূলত অ্যাসেট বলতে আমরা কি বুঝি, যে লোনস এন্ড অ্যাডভান্সেস সবচেয়ে বড় অ্যাসেট ক্যাটাগরিতে। তো এই এই লোনস এর মধ্যে যদি কিছু লোন যদি আমার ওয়ার্থলেস হয়ে যায় বা অনাদায়ী হয়ে যায়, তার মানে হচ্ছে এই লোনের টাকাটা আমরা পুরোপুরি ভাবে ফেরত পাবো না। সো ইট বিকামস যে এই লোনটা আমার আমার ফর এক্সাম্পল লোন যদি থাকে 100 টাকা, এর মধ্যে আমার যদি 20 টাকা আমার যদি অনাদায়ী হয়, তাহলে আমার লোনের যে ভ্যালুটা বর্তমানে আমার আদায়যোগ্য লোনস হচ্ছে আমার 80 টাকা। So আমার অ্যাসেট সাইডে কিন্তু আমার 80 টাকা কমে গেল। 80 টাকা আমার ইম্প্যাক্টটা ফেলতেছে কোথায়? আমার নেট ইকুইটিটা আমার কমিয়ে দিচ্ছে। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ব্যাংকের ফর এক্সাম্পল ইকুইটি যদি 10% অফ দ্য টোটাল লায়াবিলিটি সাইড হয়, আর আমরা দেখি যে লোনস এন্ড অ্যাডভান্সেস তোমার প্রায় 75% হতে পারে, তাহলে এই 75%-এর পুরাটা আমার কিন্তু আমার প্রবলেমেটিক হওয়ার দরকার নাই। এর একটা সার্টেন পার্সেন্টেজ যদি আমার প্রবলেমেটিক লোন হয়, তাহলে আমার নেট ইকুইটি ক্যান বি নেগেটিভ। সো আমার ব্যাংকের জন্য আমার ব্যাংকের সব পুরো অ্যাসেটটা আমার আহ ওয়ার্থলেস হওয়ার প্রয়োজন নাই। সো আমি যদি অ্যামাউন্ট দিয়ে দেখাই যে নেট ইকুইটি হচ্ছে আমার ফর এক্সাম্পল 20 টাকা, এখন আমার এই যে লোনস এন্ড অ্যাডভান্সের মধ্যে আমার যে 20 টাকা অনাদায়ী হয়ে গেল, তো এই 20 টাকা আমার ইকুইটিকে আমার কিন্তু নেটওয়ার্ককে জিরো করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে মাত্র 20% অফ দা
টোটাল লোনস এন্ড অ্যাডভান্সেস কিন্তু আমার ওয়াইপিং আউট অল দ্য ইকুইটি। সো ক্রেডিট রিস্কটা ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট। তার পেছনে একটা প্রাইমারি কারণ আমরা পেলাম কি যে credit risk related to the largest asset category then largest largest asset ক্যাটাগরির সাথে হচ্ছে রিলেটেড। সো যে রিস্কটা আমার হচ্ছে সবচেয়ে আমার পোর্টফোলিও অফ অ্যাসেটের লার্জেস্ট সেটার সাথে রিলেটেড, অবভিয়াসলি সেটা আমার একটা গুরুত্বপূর্ণ রিস্ক ব্যাংকের জন্য। এবং সেকেন্ডলি এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে not all of the assets needs to be worthless. A certain amount of assets এর ভ্যালু ডিক্লাইন করলে আমার নেটওয়ার্থ ক্যান বি জিরো অর নেগেটিভ। সো ক্রেডিট রিস্কটা আমার পুরো অ্যাসেট ক্যাটাগরিটা আমার নষ্ট হওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল একটা ব্যবসার ক্ষেত্রে তোমার যদি 20% অফ দেয়ার প্রোডাক্ট, যেটা তোমার ধরো যে বাজারে ডিমান্ড নাই, সেল করতে পারতেছে না, কিন্তু তার যদি 80% প্রোডাক্ট যদি তার রানিং প্রোডাক্ট হয়, তাহলে ওইখান থেকে তার যে লাভটা আসবে সেই লাভটা দিয়ে সেই বাকি 20% যে আনসোল্ড প্রোডাক্ট আছে বা ওয়ার্থলেস ক্যাটাগরি অফ প্রোডাক্ট আছে সেটা কাভার করে ব্যবসা কিন্তু বেনিফিট করতে পারে, প্রফিট করতে পারে, সাকসেসফুলি বিজনেস রান করতে পারে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট রিস্কটা এতটাই ভয়ঙ্কর যে এখানে ওই অ্যাসেটের ওই সার্টেন পোর্শনও যদি আমার সেটা একটা স্মলেস্ট পোর্শনও যদি আমার ওয়ার্থলেস হয়ে যায়, দ্যাট ক্যান বি ফেটাল ফর দ্য পার্টিকুলার ব্যাংক। সো তো এটাকে দেখা যেতে পারে যে মানে হাই সেন্সিটিভিটি, হাই সেন্সিটিভিটি মানে হচ্ছে এখানে ক্রেডিট রিস্কটা এটা তোমার ব্যাংকের জন্য খুবই সেন্সিটিভ, ইন এ সেন্স যে স্মল পোর্শন অফ অ্যাসেট যদি তোমার ব্যাড অ্যাসেট হয়, আনকালেক্টিবল হয়, ওয়ার্থলেস হয়, দ্যাট ক্যান ক্রিয়েট মানে সলভেন্সি প্রবলেম ফর দ্য ব্যাংক। এরপরে যে ক্রেডিট রিস্ক এর ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পলের কথা বলি, যেমন আমরা দেখেছি ডিউরিং 2008, আমরা জানি যে 2008-এ একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, যেটা মূলত হচ্ছে সাবপ্রাইম মর্টগেজ বাবল হিসেবে ধরা হয়। সো সেই ক্ষেত্রে এই সময়ে many banks faced massive credit losses due to bad loans, especially from subprime mortgage. So ওই সময়ে যে ব্যাংকগুলো আমেরিকান মার্কেটে যারা হচ্ছে এই মর্টগেজের ক্ষেত্রে লোন দিয়েছিল, সেই লোনের অধিকাংশই অনাদায়ী হওয়াতে
ব্যাড লোনে কনভার্ট হওয়াতে ব্যাংকগুলো হিউজ ক্রেডিট লস করেছিল, যে কারণে আমরা দেখি যে অধিকাংশ ব্যাংকই তোমার হচ্ছে বন্ধ হওয়ার উপক্রম হয়। এবং ফাইনালি আমেরিকান গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক তারা একটা কি বলে ডলার ছাপালো, $74 বিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ তারা ঘোষণা করলো করে এই কিছু 5টা ব্যাংকের মতো তারা হচ্ছে এদেরকে তারা গভর্নমেন্ট বা পাবলিক করে নিল, কিছু ব্যাংক ফেল করলো। সো ক্রেডিট রিস্কটা ব্যাংকের জন্য আমরা দেখতেছি যে ইটস এন ইম্পর্টেন্ট রিস্ক বা মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক হিসেবে বলা যেতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ক্রেডিট রিস্কটাকে আমরা কিভাবে এটাকে মেজার করতে পারি। তো মেজার করার এখানে বেশ কিছু রেশিওস দেওয়া আছে। যেমন হচ্ছে নন পারফর্মিং লোনস ওভার টোটাল লোনস। তো নন পারফর্মিং লোনস ক্যাটাগরিতে পরে কোন লোনগুলো যেগুলো 90 ডেজ এর বা তার বেশি সময়ের জন্য আমার আনপেইড লোনস গুলা, তো 3 মাস বা তার বেশি সময় ধরে আমার লোনের কোনো পেমেন্ট হচ্ছে না, ওই লোনগুলা চলে যাচ্ছে নন পারফর্মিং লোনসে। সো টোটাল লোনস এর মধ্যে যদি নন পারফর্মিং লোনস এর রেশিও এটা যদি বৃদ্ধি পায়, তার মানে ক্রেডিট রিস্কটা বাড়তেছে। সো এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা যদি বাড়ে তাহলে ক্রেডিট রিস্কটা বাড়বে। তো দিস রেশিও যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে আমাদের ক্রেডিট রিস্কটা বৃদ্ধি পাচ্ছে। নেট চার্জ অফ ওভার টোটাল লোনস। সো চার্জ অফ হচ্ছে যে লোনটা তোমার হচ্ছে ব্যাড ডেট হয়ে গেছে, যেটা একেবারে অনাদায়ী। তো যেই লোনের যে পোর্শনটা বা যেই পার্টিকুলার লোন গুলো আমার অনাদায়ী হয়ে গেছে, যেটাকে আমার কি করতে হবে, রিটার্ন অফ করতে হবে। এর মধ্যে যদি ওই লোন থেকে কিছু রিকভারি করা যায়, সেটা বাদ দিলে আমরা নেট চার্জ অফ পাবো। সো এই নেট চার্জ অফ যেটা আমার পুরোপুরি ভাবে অনাদায়ী, মানে এটাকে আর পাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবেই এটা যদি বৃদ্ধি পায়, if this ratio increases, ক্রেডিট রিস্কটা আমার কি হবে, ওই ব্যাংকের ক্রেডিট রিস্ক বৃদ্ধি পাবে। এরপরে যেটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার ইন্ডিকেটর হিসেবে ব্যবহার হচ্ছে। এরপরে যেই 4টা রেশিও আছে, এই রেশিও 4টা হচ্ছে মূলত ব্যাংক এই ক্রেডিট রিস্কটাকে মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুত সেটা বোঝার জন্য। সো একটা হচ্ছে কি প্রভিশন ফর লোন লসেস ওভার টোটাল লোন। সো টোটাল লোনের কত পার্সেন্ট তারা হচ্ছে প্রভিশন রাখতেছে। সেই প্রভিশনটা হচ্ছে তারা এই ওই লোন ব্যাড লোন হওয়ার এগেনস্টে তারা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট থেকে প্রতি বছর সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রভিশন সে সরিয়ে রাখবে। সো এখানে প্রভিশন ফর লোন লস, এটা সে যত বৃদ্ধি পাচ্ছে, সো সে তার জন্য সে সেটা ইন্ডিকেট করতেছে যে তার ক্রেডিট রিস্কটা ইন ফিউচার বাড়তে পারে, সেজন্যই তো সে প্রভিশনটা বাড়াবে। সো আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকও টাইম টু টাইম এরকম প্রবলেমেটিক ব্যাংকগুলোকে প্রভিশন বাড়ানোর জন্য নির্দেশ দিয়ে থাকে। তো এটা দুইটাই একই পারপাস সার্ভ করবে। আমরা এটা টোটাল লোনের এগেনস্টে দেখতে পারি, টোটাল ইকুইটি ক্যাপিটালের এগেনস্টে প্রভিশনের রেশিও নিতে পারি। সো এটা বৃদ্ধি করা মানে সার্টেনলি সে তো আর এমনি এমনি বৃদ্ধি করবে না। অবশ্যই একটা মানে প্রবলেম আছে দেখে তখন তারা নেট ইনকাম থেকে সে একটা বড় একটা অংশ সে প্রভিশন হিসেবে সরিয়ে রাখবে।
আর আর অ্যালাউন্স হচ্ছে যে ব্যালেন্স শিট আইটেম, তাই না, যে আমার এই পোর্শনটা হচ্ছে আমি সরিয়ে রাখতেছি প্রতি বছর, যেটা আমি প্রভিশন হিসেবে রাখতেছি, এটা ওভার দা পিরিয়ড আমার কি হচ্ছে অ্যালাউন্স হিসেবে এটা ব্যালেন্স শিটে জমা হচ্ছে। তো আমার যখন ভবিষ্যতে কোনো লোন এরকম চার্জ অফ করতে হবে, তখন আমি অ্যালাউন্স থেকে এই টাকাটা বাদ দিব, এবং লায়াবিলিটি সাইডে আমি অ্যালাউন্স থেকে বাদ দিব, আবার অ্যাসেট সাইডে আমরা লোনস থেকে কমিয়ে দেখাবো। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমার নন নন এক্সপেন্স আইটেম। সো প্রভিশন গুলোকে আমরা কিন্তু টাকাগুলো আমরা এখানে সরিয়ে রাখতেছি। তো অ্যালাউন্সটা হচ্ছে আমার মূলত হচ্ছে আমার ব্যালেন্স শিট থেকে আসতেছে, প্রভিশনটা হচ্ছে আমার ইয়ারলি আসতেছে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট থেকে। অ্যালাউন্স এর ক্ষেত্রে আমরা টোটাল লোনের এগেনস্টে দেখতে পারি, ইকুইটি ক্যাপিটালের এগেনস্টে দেখতে পারি। সো অ্যালাউন্স এর ক্ষেত্রে আমার এটা যদি বেশি থাকে, তার মানে হচ্ছে সে বড় ধরনের লোন লস গুলোকে সে আহ, সেগুলোকে সে অ্যাবজর্ব করার ক্ষমতাটা বেশি বুঝাবে, বুঝছেন? এবং পার্টিকুলারলি এটার সাথে আবার এটা এই রেশিওর আবার একটা নেগেটিভ সম্পর্ক, যে কোনো ব্যাংকের যদি এই রেশিওটা বেশি হয়, তাহলে ওই এই রেশিওটা যদি বেশি হয়, তাহলে ওই ব্যাংক চাইলে সে পরবর্তী বছরে প্রভিশন কম রাখতে পারে, কারণ তার পাস্ট কয়েক বছরে তার দেখা যাচ্ছে যে লোন ব্যাড ডেট হওয়ার পরিমাণটা কমে গিয়েছে, কিন্তু তার যে অ্যালাউন্সের পরিমাণটা এটা ওভার দা পিরিয়ড তার একটা বড় একটা অ্যামাউন্ট জমা হয়েছে। সো তার এখন ফার্দার প্রভিশন কম রাখলেও চলবে। আবার অ্যালাউন্স যদি এটা যদি কম থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংকের ম্যানেজমেন্ট ইভেন সেন্ট্রাল ব্যাংকের পরামর্শে তাদেরকে প্রভিশন ওই বছরে বা নেক্সট ফিউ ইয়ার্সে তাকে বেশি রাখা লাগতে পারে। সো আলটিমেটলি এই দুইটা রেশিও থেকে আমরা বুঝতে পারতেছি যে তার ইন ফিউচার তার কতটুকু ক্রেডিট রিস্কটা বাড়তে পারে না কমতে পারে, এবং সেকেন্ড যেটা এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ক্রেডিট রিস্কটাকে মোকাবেলা করার জন্য ব্যাংক কতটা প্রস্তুত আছে বা কতটুকু তার এখানে সামর্থ্য আছে। ফাইনালি আরেকটা রেশিও ব্যবহার করা, সেটা হচ্ছে টোটাল লোনস টু টোটাল ডিপোজিটস। তো স্বাভাবিকভাবে যদি আমার ডিপোজিট টু লোনস রেশিও আমার যত বেশি হবে, ততই আমার কি হচ্ছে আমার ক্রেডিট রিস্কটা আমার বৃদ্ধি পাবে, তাই না? কারণ কি আমার হচ্ছে এখানে আমার এই ডিপোজিটের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে আমার অন ডিমান্ড। অন ডিমান্ড ডিপোজিটটা সাথে আমার যদি এবং লোনস, এই ডিপোজিটের যে ম্যাচিউরিটি, সেই ম্যাচুরিটিটা হচ্ছে কম। লোনস হচ্ছে আমি ডিপোজিটটা আমি অন ডিমান্ড বা 3 মাস বা 6 মাস বা 9 মাস, 1 বছর মেয়াদে আমি ডিপোজিট গ্রহণ করতেছি। অন দ্য আদার হ্যান্ড আমি লোন দিচ্ছি 1 বছর, 5 বছর, 10 বছর, ইভেন 20 ইয়ার্স এর জন্য দিচ্ছি। সো এই ক্ষেত্রে আমার ম্যাচুরিটি ভেরি হাই। সো সেই ক্ষেত্রে আমাদের ম্যাচুরিটি মিসম্যাচটা বেশি হবে, এবং সাডেন কোনো একটা চেঞ্জের কারণে আমার কিন্তু ক্রেডিট রিস্ক উড বি ভেরি হাই। এবং স্বাভাবিকভাবে যদি আমার লোনস গুলো যদি আমার ডিপোজিটরদের মানির উপরে বেশিরভাগ, আমার যদি যত বেশি নির্ভরশীল থাকবে, তত ডিপোজিটরদের যে টাকাটা ব্যাংকে বিনিয়োগ করা আছে, সেই টাকাটা ততটাই রিস্কি মনে হবে ডিপোজিটরদের জন্য। এই রিস্কটা তত বেশি বৃদ্ধি পাবে। সেকেন্ড যে রিস্কটা, সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক।
তো ব্যাংকের ক্ষেত্রে আমরা লিকুইডিটি রিস্ক বলতে কি বুঝি? লিকুইডিটি রিস্কটা হচ্ছে যে the probability that bank will not have sufficient cash and borrowing capacity to meet deposit withdrawals and other cash needs. So একটা ব্যাংকের লিকুইডিটি রিস্কটা তখনই অ্যারাইজ করবে যখন ইদার তার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ টাকা নাই, এবং ক্যাশ টাকা না থাকলেও তার লিকুইডিটি রিস্কটা কম হতে পারে যদি তার বোরোয়িং ক্যাপাসিটিটা ঠিক থাকে। সো এই দুইটাই ইম্পর্টেন্ট। ধরো যে তোমার কাছে এখন কোনো ক্যাশ টাকা নাই, কিন্তু তোমার একটা সাডেন কোনো নিড অ্যারাইজ করছে, তুমি এটাকে মিট আপ করতে চাও, সেক্ষেত্রে তোমার যদি এরকম বোরোয়িং ক্যাপাসিটি থাকে, তুমি যদি ওটাকে ধার দেনা করে যদি সেই ক্যাশ নিডটাকে ফুলফিল করতে পারো, তাহলে তুমি ওই লিকুইডিটি ক্রাইসিসটাকে অ্যাভয়েড করতে পারতেছো। তো সেরকম ভাবে ব্যাংকের কাছে নগদ টাকা সাফিসিয়েন্ট নাই, আবার সে কারো কাছে হাত পাততেও পারতেছে না, কারো কাছে সে ধার করতেও পারতেছে না। তো সেক্ষেত্রে তার কি হবে, লিকুইডিটি রিস্ক উড বি ভেরি হাই। এবং এটার সাথে দুটো, একটা হচ্ছে যে সে ইদার বোরোয়িং ক্যাপাসিটি নাই, অথবা বোরো করতে পারতেছে কিন্তু তাকে কেউ কম ইন্টারেস্টে বোরো বোরোয়িং করতে দিচ্ছে না, তাকে হাই ইন্টারেস্ট চার্জ করতেছে। সো সে বাধ্য হচ্ছে এই লিকুইডিটিটা মেটানোর জন্য, লিকুইডিটি ক্রাইসিসটা ফুলফিল করার জন্য সে অতিরিক্ত হারে সে বোরোয়িং করতে বাধ্য হচ্ছে। তো সেটা ব্যাংকের লিকুইডিটি রিস্কটাকে ইন্ডিকেট করবে। সো এই ধরনের আহ, আমরা দেখেছি যে 2008-এ যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা হয়েছিল, ওই সময় ব্যাংকস লাইক লেমন ব্রাদার্স, দে ফেসড সিভিয়ার লিকুইডিটি issues when they could not secure enough short-term financing. তো দেখো তাদের কিন্তু লিকুইডিটি ইস্যুটা, তাদের জন্য ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছিল এই দুটা ফ্যাক্টরি ছিল, তাই না? যে তাদের তাদের কাছে ক্যাশ টাকাও ছিল না, এবং তারা তারা মার্কেট থেকে এনাফ শর্ট টার্ম ফাইন্যান্সিংও করতে পারে নাই। ঠিক আছে, এই দুটো কারণে যে তার বোরোইং ক্যাপাসিটিটাও কমে গিয়েছিল, ক্যাশ টাকার ক্রাইসিস ছিল, নট নট হ্যাভিং সাফিসিয়েন্ট ক্যাশ, এবং পাশাপাশি হচ্ছে তার বোরোইং ক্যাপাসিটিটাও ডিক্লাইন করেছিল। এখন আমরা দেখবো হচ্ছে লিকুইডিটি রিস্ক এর জন্য আমরা কি কি রেশিও সাধারণত ব্যবহার করে থাকি। সো ব্যাংক পারচেস ফান্ডস, সে নানা ধরনের আহ, যে বোরোয়িংস গুলো করতেছে, বোরোয়িং গুলো করতেছে বিভিন্ন সিকিউরিটি আহ ক্রয়ের মাধ্যমে, সেটার উপরে সেটা যদি টোটাল অ্যাসেটের কতটুকু অংশ। তার মানে হচ্ছে তার এখানে যদি পারচেসড ফান্ড ওভার টোটাল অ্যাসেট যদি বৃদ্ধি পায়, তাহলে আমার তার লিকুইডিটি রিস্কটাও তার জন্য হাই হচ্ছে। তার এখানে বোরোইংসটা অলরেডি, ব্যাংকের বোরোইংসটা অনেক বেশি হচ্ছে। নেট লোন টোটাল অ্যাসেট, একটু মিউট রাখবা। তো নেক্সট রেশিও হচ্ছে নেট লোনস ওভার টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের মধ্যে নেট লোনস কতটুকু। আলটিমেটলি তার লোনের পার্সেন্টেজটা যত বেশি হবে, তার কাছে ক্যাশ টাকা, ক্যাশ অ্যাভেলেবিলিটি কমে যাবে। আলটিমেটলি এটা যদি তার রেশিওটা বেশি হয়, লিকুইডিটি রিস্ক শুড বি হায়ার। ক্যাশ অ্যান্ড ডিউ ফ্রম আদার ব্যাংকস টু টোটাল অ্যাসেট। তার কাছে এই এই দুইটা হচ্ছে আমার পজিটিভলি রিলেটেড, প্রথম দুইটাতে না। যদি ক্যাশ অ্যান্ড ডিউ ফ্রম ব্যাংকস যদি টোটাল অ্যাসেটের মধ্যে বেশি থাকে, স্বাভাবিকভাবে এই রেশিওটা বেশি হলে লিকুইডিটি রিস্কটা কম হবে, কারণ তার কাছে ক্যাশ টাকা, অ্যাসেটের একটা বড় অংশ তার কাছে ক্যাশ আছে। ক্যাশ অ্যান্ড গভর্নমেন্ট সিকিউরিটি আমরা জানি, যেটা অনেক লিকুইড সিকিউরিটি।
সো সেটাও যদি বৃদ্ধি পায়, এই রেশিওটা বেশি হলে আমার লিকুইডিটি রিস্কটা ওই ব্যাংকের জন্য কম। আর যেই রিস্কটা ব্যাংকের জন্য অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে মার্কেট রিস্ক। সো মার্কেট রিস্ক বলতে আমরা কি বুঝি, যে মার্কেট রিস্ক রিলেটেড টু দ্য ব্যাংকস market value of the bank's investment portfolio declining in value due to a rise in interest rate. So interest rate যদি আমার বৃদ্ধি পায় তাহলে আমার কি হচ্ছে, ভ্যালু অফ দ্য অ্যাসেট কমে যায়। সো ইন্টারেস্ট রেটের সাথে আমার অ্যাসেট ভ্যালুর কি হচ্ছে নেগেটিভ সম্পর্ক। ইন্টারেস্ট রেট যদি বৃদ্ধি পায় আমার অ্যাসেটের ভ্যালুটা হচ্ছে আমার কমে যায়। সো এই যে রিস্কটা, ইন্টারেস্ট রেট বাড়ার সাথে আমার অ্যাসেট ভ্যালুটা ডিক্লাইন করার যে রিস্কটা, ইটস রিলেটেড টু দ্য মার্কেট রিস্ক। সো এখানে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যখন আমেরিকান যে ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট আনএক্সপেক্টেডলি বৃদ্ধি করে, তখন ব্যাংকস হোল্ডিং লং টার্ম বন্ডস মে এক্সপেরিয়েন্স সিগনিফিক্যান্ট ভ্যালু লসেস। তো লং টার্ম বন্ড যদি, যে সমস্ত ব্যাংকের পোর্টফোলিওতে লং টার্ম বন্ডের পরিমাণ বেশি থাকবে, সেন্ট্রাল ব্যাংক যদি ইন্টারেস্ট রেটটাকে যদি বাড়ায়, তাহলে যেহেতু ইন্টারেস্ট এবং বন্ডের ভ্যালু নেগেটিভলি রিলেটেড, সো আমার এখানে ইন্টারেস্ট রেট বাড়ার ফলে বন্ডের ভ্যালুটা আমার ডিক্লাইন করবে। সো তাদের যে অ্যাসেট ভ্যালুটা কমে যাবে। সো দ্যাট উইল রিডিউস দ্য নেটওয়ার্ক। তো মার্কেট রিস্ক মেজার করার ক্ষেত্রে এখানেও বেশ কিছু রেশিও ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে বুক ভ্যালু অফ অ্যাসেট ওভার মার্কেট ভ্যালু অফ অ্যাসেট। সো এই রেশিওটা যত আমার বৃদ্ধি পাবে, ততই হচ্ছে আমার কি মার্কেট রিস্কটা বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে যে আমার ব্যাংকের অ্যাসেটটা আমি দেখাচ্ছি বুক ভ্যালুতে 100 টাকা, whereas সেটা মার্কেট ভ্যালু কমে গিয়ে 50 টাকা হয়ে গেছে। সো আমার ব্যাংকের ব্যালেন্স শিটে যে 100 টাকা দেখাচ্ছে, সেটা আসলে বাজারে এটার মূল্য মাত্র 50 টাকা। সো এটা মার্কেট রিস্ক কি করতেছে, বৃদ্ধি করতেছে। বুক ভ্যালু অফ ইকুইটি ওভার মার্কেট ভ্যালু অফ ইকুইটি, সেম কথা। যদি এই রেশিওটা বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে মার্কেট রিস্কটা তত বৃদ্ধি পাবে। এটাও একই কথা, বুক ভ্যালু অফ বন্ডস ওভার মার্কেট ভ্যালু অফ বন্ডস, এটা যদি বৃদ্ধি পায় মার্কেট রিস্কটা বৃদ্ধি পাবে। মার্কেট ভ্যালু অফ প্রেফার্ড স্টক এন্ড কমন স্টক, তো এটাও আমার কি হচ্ছে মার্কেট রিস্কটাকে ইন্ডিকেট করতেছে। 4 নম্বর যে রিস্কটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। সো ইন্টারেস্ট রেট রিস্কটা কি, দ্য ডেঞ্জার দ্যাট শিফটিং ইন্টারেস্ট রেটস মে adversely affect a bank's net income, the value of its assets or equity. সো এই ইন্টারেস্ট রেট রিস্কটা আমার ব্যাংকের কি কি প্রভাবিত করবে, তার হচ্ছে নেট ইনকাম, তার অ্যাসেটের ভ্যালু, ইকুইটি ভ্যালুকে প্রভাবিত করে। ফর এক্সাম্পল, ব্যাংকস উইথ এ লার্জ নাম্বার অফ ফিক্সড রেট লোনস might face margin compression when interest rates rises. তো আমরা যখন দেখলাম যে যে ক্রাইসিস গুলো আমরা দেখি ইন্টারেস্ট রেট রিস্কের ক্ষেত্রে, সো ব্যাংকের যেই লোন পোর্টফোলিও যদি এগুলা যদি ফিক্সড রেটে যদি আমার ইনভেস্ট করা থাকে কোনো একটা সার্টেন রেটে, ফর এক্সাম্পল 10% হচ্ছে আমার এখন এগুলো ইনভেস্ট করা আছে ফর 10 ইয়ার্স এর জন্য। এখন আমার যদি মার্কেট ইন্টারেস্ট রেটটা, আমার ইন্টারেস্ট রেটটা যদি আমার বৃদ্ধি পায়, এই ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাওয়ার ফলে
আমার কি হবে, এই লোনটা তো হচ্ছে আমি অলরেডি প্রোভাইড করে রাখছি 10%, কিন্তু আমার হচ্ছে এখন ফার্দার আমার যে লোনগুলো, আমার যে ডিপোজিট কালেকশন সেটার উপরে কস্ট বেড়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি এই লোন থেকে আগামী 10 বছর যেই হারে আমি রিটার্ন পাবো সেটা 10% হারে। তার মানে কি হচ্ছে, আমি এখান থেকে, ফর এক্সাম্পল, আমার যদি 100 টাকার লোন দেওয়া থাকে 10 বছরে, তাহলে আমি এখানে এই এই বছরে আমি এটার উপরে 10 টাকা আমি ইনকাম হবে। কিন্তু আমি এই ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, এই ডিপোজিটররা তো আর আমার কাছে হচ্ছে ডিপোজিট লং টার্মের জন্য রাখবে না। সে যখন দেখবে বা ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, আমি যদি তাকে ইন্টারেস্ট রেটটা যদি আমি না বাড়াই, তাহলে সে কি করবে, অন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস তা যারা তাকে বেশি ইন্টারেস্ট প্রোভাইড করবে, সেখানে সে ডিপোজিটটা উইথড্র করে নিয়ে যাবে। সো এই ডিপোজিটটাকে ধরে রাখার জন্য, যদিও আমি অ্যাসেট সাইডে আমি ইনকাম বাড়াতে পারছি না, ইন্টারেস্ট রেট বাড়ানোর ফলে, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার ফলে আমি যদিও অ্যাসেটের ইনকাম বাড়াতে পারছি না, কারণ এটা আমার ফিক্সড রেটে ইনভেস্ট করা আছে। আমি যাকে লোন দিয়েছি তাকে আমি বলতে পারতেছি না যে তোমাকে তো আমি 10% হারে দিয়েছিলাম, এখন বাজারে ইন্টারেস্ট রেটটা বেড়ে গিয়েছে, আমাকে এখন 12% হারে তুমি আমাকে লোন রিপে করো। তো সেটা তো সে ব্যাংক, সে চুক্তি অনুসারে সে বলতে পারতো, সে 10 বছরের জন্য এইটা ফিক্সড করে ফেলেছে। কিন্তু ইন দা মিন টাইম ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াতে সে কিন্তু ডিপোজিটরদেরকে কিন্তু আর বোঝাতে পারবে না যে আমি আপনাদেরকে আগের রেটেই আমি দিব। সো ফর এক্সাম্পল, যদি সে আগে যদি 6% হারে যদি সে ডিপোজিট কালেক্ট করতো, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার ফলে এখন যদি 8% হারে তাকে কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে তার আগে যে স্প্রেডটা ছিল 4%, 10% -6%, সেটা এখন কিন্তু কমে হয়ে যাচ্ছে কি 2%। তার মানে কি, তার নেট ইনকামের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়তেছে, নেট ইনকাম কমে যাচ্ছে। আর পাশাপাশি এটা ডাবল ইম্প্যাক্ট, তাই না? যে মার্কেট রিস্ক এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা তো নেট ইনকাম তো ফল করতেছে, পাশাপাশি আমার ভ্যালু অফ দ্য অ্যাসেট আর ইকুইটি সেটাও ফল করতেছে। ইন্টারেস্ট রেট রিস্কটাকে আমরা মেজার করতে পারি ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটস ওভার ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটি, মানে হচ্ছে এ আইএসএ হচ্ছে কি ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটস ডিভাইডেড বাই হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটিস, আইএসএল। সো ব্যাংকের ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেট যদি ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটির চাইতে যদি বেশি হয়, তো এখানে দুইটা জিনিস হতে পারে। ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে প্রথম সিচুয়েশন হচ্ছে যে আইএসএ যদি আইএসএল এর চাইতে বেশি হয়, তাহলে ইন্টারেস্ট রেট বাড়লে আমার কি হচ্ছে, এই ব্যাংকের জন্য এটা লাভজনক। তার নেট ইনকামটা কি হবে, নেট ইনকামটা বৃদ্ধি পাবে। কিন্তু এই সিচুয়েশনে ইন্টারেস্ট রেটটা যদি কমে যায়, তাহলে যেহেতু তার অ্যাসেটের পরিমাণটা তার লায়াবিলিটির পরিমাণের চাইতে বেশি, তার ইনকামটা যতটা কমে যাবে, তার লায়াবিলিটি ততটা কমবে না। সো এখানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটটা কমে গেলে আমার নেট ইনকামটা কি করবে, এখানে আমার ফল করতেছে। সো আমার এই ব্যাংকের পজিশন যদি আমার এরকম হয় যে আইএসএ ইজ ওভার আইএসএল,
সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমে যাওয়াটা হচ্ছে ব্যাংকের জন্য রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্কটা অ্যারাইজ করতেছে যখন ইন্টারেস্ট রেটটা কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ব্যাংকের যদি পোর্টফোলিওতে ইন্টারেস্ট সেন্সিটিভ অ্যাসেটের পরিমাণ ইন্টারেস্ট সেন্সিটিভ লায়াবিলিটির চাইতে কম হয়, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যদি বৃদ্ধি পায়, সে সেক্ষেত্রে কি হবে, তার লায়াবিলিটির উপরে তাকে পেমেন্ট বেশি করতে হবে, অ্যাসেটের থেকে তার ইনকাম সেটা কম পাবে, সো তার নেট ইনকামটা এখানে কি করবে, ফল করবে। আবার ইন্টারেস্ট রেটটা যদি ফল করে, যেহেতু তার লায়াবিলিটির পরিমাণ বেশি, তার তার যেই পরিমাণ তার হচ্ছে তার লায়াবিলিটিটা কমে যাবে, তার ইনকাম ততটা কমবে না। সেক্ষেত্রে কম্পারেটিভলি কি হচ্ছে, তার নেট ইনকাম তার ইনক্রিজ করবে বা ওই হারে কমবে না, কম্পারেটিভলি বলা হচ্ছে আর কি। সো এটা কিন্তু অ্যামাউন্টে বলা হচ্ছে না, নেট ইনকামটা, সো পার্সেন্টেজ বলতে পারো বা হচ্ছে তার কম্পারেটিভ রিলেটিভলি তার হচ্ছে কম কমবে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার রিস্ক হচ্ছে যখন ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাবে। তাহলে ইন্টারেস্ট রেট রিস্কটা ডিপেন্ড করতেছে ব্যাংকের কম্পোজিশন অফ অ্যাসেট এবং লায়াবিলিটির উপরে, যে যদি তার আইএসএর পরিমাণ আইএসএল এর চাইতে বেশি হয়, তাহলে ইন্টারেস্ট রেটটা কমে যাওয়াটা ওই ব্যাংকের জন্য রিস্ক। অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো ব্যাংকের আইএসএ ইজ লেস দেন আইএসএল, সেক্ষেত্রে তার রিস্ক অ্যারাইজ করবে যখন ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আরেকটা রেশিও আছে, যেমন আনইনসিওরড ডিপোজিটস ওভার টোটাল ডিপোজিটস। তো এটা তো দেখেই বুঝতেছো যে ডিপোজিটের মধ্যে আনইনসিওরড ডিপোজিটের পরিমাণটা যত বেশি হবে, আমার ইন্টারেস্ট রেট রিস্কটা তত বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে যে আনইনসিওরড ডিপোজিট যত বৃদ্ধি পাবে, ওই ফান্ডটা ইন্টারেস্ট সেন্সিটিভটা তত বেশি হবে। কারণ যদি তোমার আমার ডিপোজিটের বেশিরভাগই যদি আমার ইনসিওরড হয়, সেক্ষেত্রে ওই ইন্টারেস্ট রেট চেঞ্জের ফলে ডিপোজিট উইথড্রয়ালের পরিমাণটা কিন্তু কম হবে। আর যদি বেশিরভাগ ডিপোজিটে যদি আমার আনইনসিওরড হয়, সেক্ষেত্রে আমার এই ডিপোজিট উইথড্রয়ালটা বেশি হবে। এরপরে আমরা দেখতেছি হচ্ছে 5 নম্বর, আর্নিংস রিস্ক। তো ব্যাংকের ক্ষেত্রে নাম্বার 5, আর্নিংস রিস্ক। তো আর্নিংস রিস্কটা হচ্ছে ব্যাংকের বটম লাইন বা নেট প্রফিট বা আর্নিংস, নেট ইনকামটা কমে যাওয়ার যে রিস্কটা, তাই না? তো the risk to the bank's bottom line, its net income after all expenses. তো সেক্ষেত্রে তার আর্নিংসটা কমে যাওয়ার যে রিস্কটা, সেটা হচ্ছে আমার আর্নিংস রিস্ক। এখানে যে রিস্ক গুলো বলা আছে, এখানে কিন্তু তোমার কেয়ারফুলি লক্ষ্য করতে হবে যে আসলে সবগুলা রিস্কে কিন্তু কোনো না কোনো ভাবে রিলেটেড। সে আর্নিংস রিস্কটা কিন্তু তোমার ইন্টারেস্ট রেট থেকে আসতে পারে, এই আর্নিংস রিস্কটা হচ্ছে তোমার ইকোনমি থেকে আসতে পারে, এই আর্নিংস রিস্কটা তোমার লিগ্যাল কস্ট থেকে অ্যারাইজ করতে পারে, এই আর্নিংস রিস্কটা হচ্ছে তোমার ইকোনমি কি ভালো অবস্থায় যাচ্ছে, বুম বা রিসেশনে যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করতে পারে, বিজনেসের প্রসার হচ্ছে কিনা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, যেখানে আমি লোনের পরিমাণ বেশি বাড়তেছে না কমতেছে, সেটার উপর ডিপেন্ড করতে পারে।
লিগাল বাইন্ডিংস যদি ব্যাংকের উপরে বাড়িয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই লিগাল কস্ট যদি বৃদ্ধি পায়, সেইগুলোর থেকে আর্নিংস কমে যেতে পারে। প্রভিশন যদি সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যদি বলে তোমার টাকা বেশিরভাগই মানে প্রভিশন বাড়িয়ে দেয়, তাহলে সেই পরিমাণ টাকাটা সে এখন আর ইনভেস্ট করতে পারবে না, সেখানেও তার আর্নিংসটা কমে যেতে পারে। সো আর্নিংস রিস্ক ক্যান বি অ্যারাইজড ফ্রম মেনি ওয়েজ, নট অনলি ফ্রম ইন্টারেস্ট রেট। ঠিক আছে, সো এইভাবে তোমাকে দেখতে হবে যে ইন্টারেস্ট রেট রিস্ক, যেটা একটু আগে আমরা পড়লাম, ওইটা কিন্তু ব্যাংকের আর্নিংস রিস্কেরও একটা অংশ। সেটার সাথে সাথে আর্নিংস রিস্ক অ্যারাইজ করতে পারে, বাট আর্নিংস রিস্ক ইজ নট দা, মানে এই শুধু ইন্টারেস্ট রেটের ওঠানামার কারণেই যে হবে এমন কোনো কথা না। এটা অনেক কারণে হতে পারে, যে ইন্টারেস্ট রেট থেকে হতে পারে, এটা ইকোনমি থেকে হতে পারে, এটা হচ্ছে কি রেগুলেশন থেকে হতে পারে, হ্যাঁ, তারপরে হতে পারে ব্যাংকের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি থেকে হতে পারে, ইন্টারনাল ব্যাপারে হতে পারে, ম্যানেজমেন্ট চেঞ্জের কারণে হতে পারে। তো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ডয়েচ ব্যাংক 2016 থেকে 19, এবং তারা এই সময়টাতে একটা সিগনিফিকেন্ট আর্নিংস রিস্ক তারা ফেস করেছিল ডিউ টু লিটিগেশন কস্ট অ্যান্ড লার্জ ফাইন্স রিলেটেড টু ইটস ইনভলভমেন্ট ইন ভেরিয়াস ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডালস। This legal cost combined with the restructuring plan severely impacted its profitability during that period, leading to substantial declines in earnings. Furthermore, low interest rates in the Eurozone impacted Deutsche Bank's ability to generate earnings from its lending and investment activities. তাহলে দেখো এখানে ডয়েচ ব্যাংকের যে আর্নিংস রিস্কটা অ্যারাইজ করছে দুটো দিক থেকে, একটা হচ্ছে কি লিগাল ফ্রেমওয়ার্কে রেগুলেশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি এই যে তার ইন্টারেস্ট রেট, যেহেতু ইউরোপিয়ান জোনে ইন্টারেস্ট রেটটা কম্পারেটিভলি কম ছিল, তার পক্ষে বেশি রেটে লোনস এন্ড অ্যাডভান্স দেওয়াটাও সম্ভব ছিল না। সো একদিকে ইন্টারেস্ট লো ইন্টারেস্ট রেট, আর যে রেগুলেশন কস্ট হাই, এই দুটোর কারণে তার আর্নিংস এর উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে 2008-এর ফিনান্সিয়াল ক্রাইসিস, সেখানে কি হয়েছিল। সেখানে আমরা দেখি যে many banks including সিটি গ্রুপ এবং ব্যাংক অফ আমেরিকা faced massive earnings declines during the crisis. This was largely due to huge losses in prime subprime mortgages, mortgage-backed securities and other toxic assets. So loan portfolio থেকে এটা তার earnings riskটা arise করছে। Earnings risk from market volatility and poor asset quality significantly reduced profitability। তাহলে এই ক্রাইসিসের সময় আর্নিংস রিস্কটা দুইটা থেকে, একটা হচ্ছে মার্কেট ভোলাটিলিটির কারণে, আর একটা হচ্ছে পুর অ্যাসেট কোয়ালিটির কারণে। এখন আসলে যে আর্নিংস রিস্কটাকে আমরা মেজার করব কি কি উপায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ নেট ইনকাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আরওই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আরওএ। তো সবগুলাই কি হচ্ছে ব্যাংকের প্রফিটেবিলিটি ইন্ডিকেটর, তাই না? তো এই সবগুলোর রেশিওয় যদি আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে, আর্নিংস রিস্কটাও তত বৃদ্ধি পাবে, মানে ভোলাটিলিটি অফ ইনকাম তত বৃদ্ধি পাবে। ফাইনালি যে রিস্কটার কথা বলা হচ্ছে বইতে, সেটা হচ্ছে কি সলভেন্সি রিস্ক নাম্বার 6, সলভেন্সি অর ডিফল্ট রিস্ক। আচ্ছা, probability of value of bank's assets declining below the level of its total liability, the probability of bank's long run survival। এখন দেখো
এই সলভেন্সি রিস্কটা কিন্তু অনেক দিক থেকে আসতে পারে, আগের যে রিস্ক গুলো ছিল সবগুলো থেকে হতে পারে। যেমন মার্কেট রিস্ক কিন্তু বুঝাচ্ছিল কি তার ক্রেডিট রিস্ক ছিল কি তার হচ্ছে ভ্যালু কমে যাওয়া, লোন লোন ভ্যালু, লোন আনপেইড হওয়া। সো ক্রেডিট রিস্কটা যদি টু হাই হয়, সেক্ষেত্রে সেটা সলভেন্সি রিস্কে কনভার্ট হতে পারে। মার্কেট রিস্কের ক্ষেত্রেও তার যদি মার্কেট রিস্কটার কারণে ইন্টারেস্ট থেকে অ্যাসেট ভ্যালু যদি অনেক বেশি কমে যায়, সেক্ষেত্রেও সলভেন্সি হতে রিস্ক অ্যারাইজ করতে পারে, ইন্টারেস্ট রেট থেকেও আসতে পারে, আর্নিংস রিস্ক থেকেও আসতে পারে। সো লিকুইডিটি ক্রাইসিস থেকেও সলভেন্সি রিস্ক অ্যারাইজ করতে পারে। সো তার মানে সবগুলো রিস্ক কিন্তু ইন্টার রিলেটেড। সলভেন্সি রিস্কটা আগের যে রিস্ক গুলো আছে সেগুলো একটা মানে সিঙ্গেল রিস্ক থেকেও অ্যারাইজ করতে পারে, বা কম্বিনেশন অফ মোর দেন ওয়ান রিস্ক, যেগুলো আমরা আলোচনা করব, সেখান থেকেও এটা আসতে পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে তার অ্যাসেটের যে চেঞ্জটা বা অ্যাসেটের যে ডিক্লাইনটা, সেটা যদি তার আহ, তার সেই ডিক্লাইন ভ্যালুটা, ভ্যালু অফ অ্যাসেটস ডিক্লাইনিং বিলো দ্য লেভেল অফ ইস টোটাল লায়াবিলিটি। সো অ্যাসেটের ডিক্লাইনের কারণে অ্যাসেটের পরিমাণটা যদি আমার লায়াবিলিটির চাইতে কম হয়, তার মানে কি আমার নেট ওয়ার্থ হচ্ছে এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার ব্যাংকের ডিফল্ট রিস্কটা অ্যারাইজ করছে। সো আমরা এটার এক্সাম্পল হিসাবে দেখি যে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল, 2008-এ ফিনান্সিয়াল ক্রাইসিসে লেমন ব্রাদার্স এর সলভেন্সি রিস্ক। সো তাদের এই যে সাবপ্রাইম মর্টগেজে তাদের এক্সপোজারটা এতই বেশি ছিল, তাদের এক্সেসিভ লেভারেজের কারণে, ইনঅ্যাডিকুয়েট রিস্ক ম্যানেজমেন্টের কারণে তারা ভালনারেবল হয়ে পড়ে। এবং when it became clear Lehman Brothers was unable to meet its obligations, the firm filed for bankruptcy in September 2008, which caused a massive shock to global financial markets. So তাদের এই সলভেন্সি রিস্কটা অ্যারাইজ করে এই কারণে, যেটা থেকে তারা ব্যাংক্রাপসি ফাইলিং এ তারা মানে বাধ্য হয়। সলভেন্সি রিস্কের ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে ইউরোপিয়ান সভরেন ডেট ক্রাইসিস থেকে অ্যারাইজ করতে পারে। সো যখন তোমার এই ডেট ক্রাইসিসটা অ্যারাইজ করে ইউরোজোনে, তখন ব্যাংকস ইন কান্ট্রিজ লাইক গ্রিস, আয়ারল্যান্ড, পর্তুগাল, তারা সলভেন্সি রিস্কে পড়ে যায় because of the large holdings of sovereign debt from countries struggling with high levels of debt. যেমন ব্যাংক অফ আয়ারল্যান্ড, অ্যাংলো আইরিশ ব্যাংক ফেস সলভেন্সি ইস্যুস because their capital reserves were insufficient to absorb the losses from their large portfolios of government bonds that had devalued during the crisis. So sovereign debt crisis থেকেও ব্যাংকগুলো সলভেন্সি রিস্ক অ্যারেস্ট করতে পারে। সলভেন্সি রিস্ক মেজার করার ক্ষেত্রে আমরা দেখতে পারি স্প্রেড বিটুইন ব্যাংক সিডিজ অ্যান্ড ট্রেজারি সিকিউরিটিজ অফ দ্য সেম ম্যাচিউরিটি। তো এটা স্প্রেড যত বৃদ্ধি পাবে, ততই তার সলভেন্সি রিস্কটা তত বৃদ্ধি পাবে, কারণ ব্যাংকের যে সিডি উপরে তার যে ইন্টারেস্ট রেটটা ট্রেজারি সিকিউরিটিজ এর ইন্টারেস্ট রেট থেকে যত বেশি হবে, তার মানে ব্যাংকটা তত বেশি রিস্কি পজিশনে আসছে। কারণ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সলভেন্সি যদি ভালো থাকে, তাহলে মানুষ ওই ব্যাংকে অল্প ইন্টারেস্ট রেটে ওই ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট ক্রয় করবে। কিন্তু যদি ব্যাংকটা প্রবলেমেটিক হয়, তাহলে তাদেরকে ডিপোজিট কালেক্ট করার জন্য তাদের হাই অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে। সো তাহলে এই স্প্রেডটা যদি, ডিফারেন্সটা যত বেশি হবে, ততই তার সলভেন্সি রিস্কটা বেশি বুঝাবে। স্টক প্রাইস ওভার আর্নিংস পার শেয়ার,
সো এই ক্ষেত্রে তোমার স্টক প্রাইসটা যদি তোমার ফল করে, মানে পি রেশিওটা যদি ফল করে, তাহলে এখানে তার সলভেন্সি রিস্কটা অ্যারাইজ করতেছে, বিকজ দ্য ইনভেস্টরস আর তারা ব্যাংকের ফাইন্যান্সিয়াল সলভেন্সি নিয়ে প্রশ্ন তুলতেছে, সেই কারণে তার বাজারে, তার মার্কেটে তার স্টক প্রাইসটা ফল করতেছে। ইকুইটি ক্যাপিটাল ওভার টোটাল অ্যাসেট, সো এটা যদি তোমার ফল করে, তাহলেও সলভেন্সি রিস্ক অ্যারাইজ করবে, মানে নেটওয়ার্থ কমে যাচ্ছে। পারচেস ফান্ডস ওভার টোটাল লায়াবিলিটি যদি তোমার বেশি হয়, যত বেশি তার টোটাল লায়াবিলিটির মধ্যে বড়োর অংশ বেশি হবে, তার সলভেন্সি রিস্কটা তত হাই হবে। ইকুইটি ক্যাপিটাল ওভার রিস্কি অ্যাসেট, তো এটাও একই ব্যাপার, যে ইকুইটি ক্যাপিটাল যদি রিলেটিভ টু রিস্কি অ্যাসেট যত কম হবে, তত আমার সলভেন্সি রিস্কটা বৃদ্ধি পাবে। এছাড়াও তোমাদের বইতে আরো কিছু রিস্কের কথা বলা আছে। আহ মেজর ছয়টার পাশাপাশি আদার ফর্মস অফ রিস্ক ইন ব্যাংকিং, তার মধ্যে একটা হচ্ছে কি ইনফ্লেশন রিস্ক। সো যেটা জিম্বাবুয়েতে আমরা এক্সাম্পল দেখি যে, এই জিম্বাবুয়েতে ইনফ্লেশনটা ছিল কি এক্সট্রিম হাইপার ইনফ্লেশন হয়েছিল 2000 সালে, এবং যেটার কারণে দ্য রিজার্ভ ব্যাংক অফ জিম্বাবুয়েস ইনএবিলিটি টু ম্যানেজ ইনফ্লেশন led to the erosion of value of local currency and massive losses for the banks. Many banks struggle to maintain solvency as the value of loans and deposits rapidly deteriorated, causing customers to withdraw funds and causing liquidity problems. ঠিক আছে, তাহলে এই এক্সেসিভ পরিমাণ হাইপার ইনফ্লেশন, সেটাও কিন্তু ব্যাংকের জন্য রিস্ক নিয়ে আসতে পারে। ইউএস ইনফ্লেশনটা আমরা দেখি একটা এক্সাম্পল, ইনফ্লেশনের দ্বারা কিভাবে ব্যাংক প্রবলেমে পড়তে পারে। যেমন 2021-22 সালে আমরা দেখি যে ইউএস ইনফ্লেশনটা হয়েছিল। সো আফটার ম্যাথ অফ কোভিড-19 প্যান্ডেমিক, দ্য ইউনাইটেড স্টেটস saw a significant rise in inflation. সো কোভিড-19 এর পরে আমেরিকাতে কি হচ্ছিল, যে ইনফ্লেশনের পরিমাণটা একটা সিগনিফিকেন্টলি সেটা বেড়ে গিয়েছিল। পার্টিকুলারলি কোন সালে? 21 এবং 22 সালে। ব্যাংকস ওয়ার এক্সপোজ টু ইনফ্লেশন রিস্ক ইন সেভারাল ওয়েজ। কি কি ভাবে এখানে ব্যাংক তোমার এফেক্টেড হতে পারে? এক নম্বর হচ্ছে যে, তাদের যে ফিক্সড রেট লোনস এর, মানে তাদের অ্যাসেট ভ্যালুটা কি হচ্ছে, আহ, কমে যাচ্ছে। তো ব্যাংকের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে, ব্যাংক পারচেসিং পাওয়ার অফ কনজিউমারটা কমে যাচ্ছে ইকোনমিতে, ইনফ্লেশন বেড়ে যাওয়ার ফলে। ফলে তারা ব্যাংকের থেকে লোন নেওয়া, সেটা কমিয়ে দিতে পারে, ডিমান্ড ফর লোন কমে যেতে পারে। আরেকটা ইম্প্যাক্ট আসে কিভাবে, যে ইনফ্লেশন বেড়ে যাওয়ার ফলে তখন সেন্ট্রাল ব্যাংক কি করে, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা টাইটেন্ড মনিটারি পলিসি তারা স্ট্রিক্ট হয়ে যায়। তো সেটার ফলে ইনফ্লেশন কমানোর জন্য কি করে সেন্ট্রাল ব্যাংক, তখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, তাই না? সো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে তখন বোরোইং কস্ট বেড়ে যায় ফর কাস্টমার্স এন্ড বিজনেসেস, এবং বোরোইং কস্ট বেড়ে গেলে ব্যাংকের যে লোন ডিমান্ড কমে যাবে, ব্যাংকের আর্নিংস এফেক্টেড হবে। সো কিভাবে ইনফ্লেশন বাড়ার ফলে তোমার ব্যাংক ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই এই এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারতেছি। এরপরে আরেকটা রিস্কের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কারেন্সি অর এক্সচেঞ্জ রেট রিস্ক। সো এখন তো ব্যাংক হচ্ছে তোমার গ্লোবালি তোমার হচ্ছে ডিল করে, তাই না? সো ব্যাংক পোর্টফোলিও অফ অ্যাসেটে
দেখা যাচ্ছে যে মাল্টিপল কারেন্সি অ্যাসেট থাকতে পারে। যে যেমন আহ, আমরা দেখি যে ব্যাংক, এই যে আহ, আমেরিকার, ইউকের ব্যাংক, আমেরিকার কোনো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত যে বন্ড, সেটাতে ইনভেস্ট করলো। সো রাদার দেন ইউরো কারেন্সি অর এই যে আহ, এইরকম পাউন্ড, স্টার্লিং, এগুলো বাদে তারা হচ্ছে ডলারে ইনভেস্ট করেছে, তাহলে তাদের এই কনভার্সন রেটটার উপরে তাদের কি অ্যাসেটের ভ্যালুটা কম বেশি সেটা এফেক্টেড হবে, যেটার কারণে আমি দেখি যে এটা এক্সাম্পল হচ্ছে এই যে আম, স্কটল্যান্ডের একটা ব্যাংক, রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড, আরবিএস, এই ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং পজিশনে একটা বড় ধরনের লস করে ডিউরিং 2008 financial crisis. That was the last corporate history. তো এই ট্রিক্স থেকে তাদের একটা বড় একটা লস অ্যারাইজ করে। তো এছাড়া আরো কিছু রিস্ক আছে, যেমন হচ্ছে কান্ট্রি রিস্ক। কান্ট্রি রিস্ক যেমন হচ্ছে ওই কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। So আমরা দেখি in 2018 several international banks faced challenges in countries like Venezuela due to hyperinflation and economic collapses. So ভেনিজুয়েলাতে যে ইন্টারন্যাশনাল ব্যাংক গুলো তারা ফাংশন করতেছিল, ওই ভেনিজুয়েলাতে হাইপার ইনফ্লেশন এবং তাদের ইকোনমিক ডাউন টার্নের কারণে ওইখানে অবস্থিত, ওখানে বিজনেস করতেছিল যে ব্যাংকগুলো, মাল্টি ন্যাশনাল ব্যাংকগুলো, তাদের আর্নিংস এফেক্টেড হয়। ক্রাইম রিস্ক, এখানে একটা এক্সাম্পল আমরা দেখি যে তোমার ইউকের একটা মানে ইউরোপিয়ান একটা ব্যাংক, যেটার নাম হচ্ছে বারিংস ব্যাংক, 1995 সালে ব্যাংকটা কলাপস করে বা বন্ধ মানে ডিফল্ট করে। এবং এটা পেছনে কারণ বলা হয় কি, একজন মাত্র ব্যক্তি যে কিনা ওই ব্যাংকের একজন এমপ্লয়ি ছিল, তার নাম ছিল নিক লিসন। সেই নিক লিসন, সে তাকে ওই ট্রেডিং এর ক্ষেত্রে তাকে অথরিটি দেওয়া হয়, এবং সে এই ট্রেড করতে যে এত পরিমাণে লস করে এবং সেটাকে হাইড করে। প্রাথমিকভাবে যখন সে লস করে, সেটাকে যদি সে ডিসক্লোজ করতো তাহলে হয়তো ব্যাংক সাস্টেন করতে পারতো, কিন্তু সে এই প্রাথমিক লসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে আরো কিছু ক্রাইম করে, ডেটা ক্রাইম করে। এগুলোর কারণে যে যখন এটা প্রকাশিত হয় তখন আর ব্যাংকের ম্যানেজমেন্ট এই পরিমাণ লসকে আর সাস্টেন করতে পারে না। সো এটা অনেক পুরাতন একটা ব্যাংক ছিল, ইউরোপের 1700 সালের ব্যাংক। সেটা সেটা কি হচ্ছে যে এই আহ, একজন ট্রেডারের কারণে, তার ফল্টি ট্রেডিং এর কারণে ব্যাংকটা কলাপস করে। এছাড়া সাইবার সিকিউরিটি রিস্ক আমরা দেখি আমাদের দেশে হয়েছিল, ওই যে বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল ব্যাংকের ফান্ড তছরূপ। এছাড়া আমরা দেখি যে এরকম আরো উদাহরণ আছে, অনেক ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের রিস্ক অ্যারেস্ট করে। কিন্তু বর্তমানে হচ্ছে তোমার যেহেতু ব্যাংকগুলো অনলাইনে ট্রেডিং করতেছে, এই রিস্কটা আরো বেড়ে যাচ্ছে। সো আমরা যদি এই পারফরমেন্স মেজার্স রিলেটেড টু ব্যাংক সাইজ, তো এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ব্যাংকের ক্ষেত্রে দেখানো হচ্ছে। এটা হচ্ছে অল ব্যাংক, তারপরে ছোট ব্যাংক, মাঝারি ব্যাংক, বড় ব্যাংক, এরকম করে চারটা ক্যাটাগরি করা হয়েছে।
তো এটা হচ্ছে লার্জ ব্যাংক, স্মল ব্যাংক। এখানে তোমার হচ্ছে মাঝারি ব্যাংক গুলা, অল ব্যাংকের জন্য স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। এই যে প্রফিটেবিলিটি রেশিওস দেওয়া আছে, পাশাপাশি যা যে রিস্কি, যে আজকে যে আমরা যে রেশিও গুলো দেখলাম সেগুলো দেওয়া আছে। তো সেগুলো কোন সাইজের ব্যাংকের জন্য কোন রিস্কটা বেশি কম, এইগুলা দেখলে আমরা একটা ইন্ডিকেশন একটা পেতে পারি। ফাইনালি এটা হচ্ছে ইউবিপিআর, যেটাতে ইউএস ফেডারেল রেগুলেটরস তারা ব্যাংকের পারফরমেন্স, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের পারফরমেন্স কে কম্পেয়ার করার জন্য তারা কি করেছে, যে ইউনিফর্ম ব্যাংক পারফরমেন্স রিপোর্ট provided by the US federal regulators so that analysts can compare the performance of one bank against another. So তারা একটা নির্দিষ্ট একটা সেট অফ রেশিওস ব্যবহার করে, যেটা দ্বারা ইন্ডিভিজুয়াল ব্যাংকের এই রেশিও গুলো দেখা হয়, এবং ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য পিয়ার গ্রুপ ব্যাংকস অর ইন্ডাস্ট্রি রেশিওস, যেটার মাধ্যমে এই রিপোর্ট পাবলিশ করা হয়, যেটা দেখলে একজন অ্যানালিস্ট বা একজন ইনভেস্টর সে ব্যাংক পার্টিকুলার ওই ব্যাংকের সিচুয়েশনটা তা সে সহজেই বুঝতে পারে। তো এটাই ছিল আমাদের ক্লাসের ইয়ে। আমাদের তো নেক্সট উইক হচ্ছে তোমাদের মিড